আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। শেখ হাসিনাকে নিয়ে বড় সুখবর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঈদের আগেই দেশে ফেরানোর ইঙ্গিত। বিমানবাহিনীতে টিটিপি সংযোগের অভিযোগ, ঘাঁটিতে ঘাঁটিতে সতর্কতা, চলছে তদন্ত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা নিয়ে নতুন এক মোড় লক্ষ্য করা যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি জানিয়েছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি বর্তমানে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। এই একটি বাক্যই এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে। তবে কি শেখ হাসিনার ভাগ্য এবার ভারতের আদালতের হাতে? ভারতের খ্যাতনামা আইনজীবী উজ্জয়িনী চ্যাটার্জি ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, তাতে সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে। আজ আমরা বিশ্লেষণ করব ভারতের আইন ও আদালত কি আদেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানায়, তবে ভারত সরকার বিষয়টি সরাসরি আদালতের কাছে পাঠাতে পারে। এক্ষেত্রে ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। সেই ম্যাজিস্ট্রেট ভারতের মাটিতে বসেই বিচার করবেন যে বাংলাদেশের আনা অভিযোগগুলোর ভিত্তি কতটুকু। সহজ কথায়, শেখ হাসিনা ভারতের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, যা একটি দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের ইঙ্গিত দেয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও সেখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। যদি ভারত মনে করে যে আসামিকে ফেরত পাচালে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, সেখানে তিনি ন্যায় বিচার, ফেয়ার ট্রায়াল পাবেন না, তবে সেই দেশের সরকার বা আদালত প্রত্যর্পণের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করতে পারে। আইনজীবীদের ধারণা, শেখ হাসিনার আইনজীবীরা ভারতের আদালতে এই যুক্তিটিকেই সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করবেন। যদিও ভারত আন্তর্জাতিক শরণার্থী কনভেনশনে স্বাক্ষর করেনি, তবুও তাদের নিজস্ব আইনে অসিলাম বা আশ্রয়ের কিছু মানবিক দিক রয়েছে। যদি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় অতিথি থেকে শরণার্থী হিসাবে ঘোষণা করা হয়, তবে তাকে এমন কোনো দেশে ফেরত পাঠানো ভারতের আইনের পরিপন্থী হবে যেখানে তার জীবন বা মর্যাদা হুমকির মুখে পড়তে পারে। আইনি বাধার বাইরেও রয়েছে গভীর রাজনৈতিক সম্পর্ক। নরেন্দ্র মোদী সরকারের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সুসম্পর্ক এবং নেহেরু গান্ধী পরিবারের সাথে বঙ্গবন্ধু পরিবারের ঐতিহাসিক বন্ধন, এই দুই শক্তির উপস্থিতিতে ভারতকে আইনি পথে বাধ্য করা বর্তমান অন্তর্বর্তীকালীন বা বিএনপি ঘরানার রাজনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি আইনি প্রক্রিয়া শুরু হয়, তবে তা বছরের পর বছর চলতে পারে। এতে করে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ সরকার চাইলেও শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে এই দীর্ঘ সময়ের সুযোগে আওয়ামী লীগ কি নতুন করে চাঙা হওয়ার স্বপ্ন দেখছে? শেখ হাসিনা কি কোনো এক সময় বিচারিক প্রক্রিয়া শেষ করে বা সমঝোতার মাধ্যমে পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ পাবেন? শেখ হাসিনার এই ইস্যুটি এখন আর কেবল দ্বিপাক্ষিক কূটনীতিতে সীমাবদ্ধ নেই। এটি এখন ভারতের উচ্চ আদালতের নথিপথে ওঠার অপেক্ষায়। একদিকে বাংলাদেশের জনগণের বিচারের আকাঙ্ক্ষা, অন্যদিকে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বাধ্যবাধকতা। বাংলাদেশ বিমানবাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের টিটিপির সঙ্গে যোগসাজশের গুরুতর অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। ওই প্রতিবেদনের জেরে এরই মধ্যে দেশজুড়ে বিমানবাহিনীর ঘাঁটিগুলোতে সতর্কতা জারির পাশাপাশি বাহিনীর ভেতরে ব্যাপক গোয়েন্দা নজরদারি ও শুদ্ধি অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের সাংবাদিক চন্দন নন্দীর লেখা ওই প্রতিবেদন ও সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী গত ২০ এপ্রিল ভোরে ঢাকা, চট্টগ্রাম ও যশোরের বিমানঘাঁটিগুলোতে একযোগে পাল্টা গোয়েন্দা অভিযান শুরু হয়। বিমানবাহিনীর গোয়েন্দা শাখা নিজেদের একটি বড় অংশের ওপর এই নজরদারি চালায়। এর অংশ হিসেবে ঢাকার অন্তত ২টি স্থাপনা থেকে সন্দেহভাজন হিসেবে ২ কর্মকর্তাকে আটক করা হয়েছে। নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও অন্তত ১০ জনকে। সংশ্লিষ্ট একটি সূত্রের ধারণা, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে বাহিনীর ৯ থেকে ১০ জন সন্দেহভাজন সদস্য এরই মধ্যে দেশ ছেড়েছেন। তারা পাকিস্তান, পর্তুগাল,
তুরস্ক ও নিউজিল্যান্ডে পালিয়ে গেছেন বলে মনে করা হচ্ছে। ডনের প্রতিবেদন ও পুরনো যোগসূত্র। বাংলাদেশ থেকে তরুণদের টিটিপিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ রয়েছে। গত বছরের 2025-এর ডিসেম্বরে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনে মিলিটেন্সি বাংলাদেশের মিলিটেন্ট পাইপলাইন টু পাকিস্তান শীর্ষক এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি তরুণদের একটি অংশ টিটিপি সহ অন্যান্য জঙ্গি সংগঠনে যোগ দিতে পাকিস্তানে পাড়ি জমাচ্ছে। টিটিপির হয়ে লড়াই করতে গিয়ে অন্তত 4 জন বাংলাদেশি নিহত হয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ডনের ওই প্রতিবেদনে সবচেয়ে বেশি আলোচনায় আসে ইমরান হায়দার নামের এক ব্যক্তির নাম। টিটিপির মুখপাত্র হিসেবে ওই প্রতিবেদনে তার একটি সাক্ষাৎকার ছাপা হয়। সেখানে ইমরান নিজেকে বাংলাদেশ বিমানবাহিনীর একজন সাবেক প্রকৌশলী হিসেবে দাবি করেন। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সে সময় জানিয়েছিল, ইমরান নামের ওই ব্যক্তি 2023 সালের এপ্রিলে বাংলাদেশ ছাড়েন। বিশ্লেষকদের ধারণা, বাহিনীর সদস্যদের মধ্যে টিটিপির মতাদর্শ ছড়িয়ে পড়ার পেছনে এ ধরনের পুরনো সংযোগ কাজ করে থাকতে পারে। আফগান কর্মকর্তার গোপন সফর ঘিরে গুঞ্জন। এর আগে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আফগানিস্তানের তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা নূর আহমেদ নূরের ঢাকা সফর ঘিরেও নানা গুঞ্জন রয়েছে। অভিযোগ রয়েছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে 1 সপ্তাহের ওই সফরে তিনি কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছাড়াই একাধিক কট্টরপন্থী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং ঢাকা এবং এর আশেপাশের বেশ কয়েকটি মাদ্রাসা পরিদর্শন করেন। বর্তমান পরিস্থিতির সঙ্গে ওই সফরের কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়েও এখন আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম। গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে বিমানবাহিনীতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার বিষয়ে নানা কানাঘুষা চলছিল। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করা একটি ফেসবুক পেজ থেকেও বিমানবাহিনীতে কিছু একটা হচ্ছে, সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে মর্মে পোস্ট দেওয়া হয়। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে সেনানিবাসে হামলার যে হুমকিগুলো দেওয়া হয়েছিল, তার সঙ্গে এই অভ্যন্তরীণ জঙ্গি সংযোগের কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশ্লেষকদের মতে, তথ্যপ্রবাহের এই যুগে কোনো সংবেদনশীল বাহিনীর ভেতরে জঙ্গি সম্পৃক্ততার মতো গুরুতর অভিযোগ উঠলে তা নিয়ে লুকোচুরির সুযোগ নেই। গুজব ও বিভ্রান্তি ডালপালা মেলার আগেই বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়া উচিত। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।